শুভ সন্ধ্যা। রবিবারের সান্ধ্যবাসর মৃন্ময় সুস্বাগতম স্বাস্থ্য জিজ্ঞাসা চ্যানেল ভিশন। 3টে রবিবার হয়ে গেল আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করছি, মূলত মহিলাদের ক্যান্সার। আমাদের সঙ্গে আছেন কলকাতার প্রখ্যাত মেডিকেল অনকোলজিস্ট ডাক্তার তন্ময় মণ্ডল। তার পরিচয় দেওয়া বাতুলতা, তার পেশেন্টের চাপে আমরা তাকে স্টুডিওতেও নিয়ে আসতে পারছি না, প্রায় এমনই অবস্থা। বড্ড কষ্ট করে তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকেও। আমরা গত 3টে রবিবার মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের ওপরে আমাদের অভিনিবেশ ছিল। আমরা আজকেও ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডাক্তারবাবু গত রবিবার একটা অত্যন্ত ভালো মেসেজ আপনাদের দিয়েছিলেন। তিনি বলেছিলেন হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার 75% মহিলার ক্ষেত্রেই দেখা যায় এবং সেটি অধিকাংশ ক্ষেত্রেই খুব নিরাপদ, খুব ভালো চিকিৎসা আছে, একদম সারিয়ে ফেলা সম্ভব। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার আরেকটা পর্যায়ে তার কাছ থেকে শুনব। আমি কথা না বাড়িয়ে ক্যামেরা ফিরিয়ে দিই ডক্টর তন্ময় মণ্ডলের কাছে। তন্ময়, শুরুটা করি। তো আমরা আগের দিন হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলেছিলাম এবং হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার খুবই ভালো ধরনের এবং সব থেকে বেশি দেখা যায়, 70% অফ দি ব্রেস্ট ক্যান্সার। আজকে আমরা আরেকটা সেট অফ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ট্রিপল নেগেটিভ মানে আমরা ব্রেস্ট ক্যান্সারে যেরকম বলেছিলাম যে 3টে রিসেপ্টর দেখা হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হার্টোরি। যদি 3টে রিসেপ্টরই নেগেটিভ থাকে, মানে যদি ওই ব্রেস্ট ক্যান্সার যেটা আছে তার 3টে রিসেপ্টরই যদি নেগেটিভ থাকে, সেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। মোটামুটি দেখা যায় যে 100 জন ব্রেস্ট ক্যান্সার মহিলার মধ্যে অ্যারাউন্ড 10 to 15% পেশেন্ট ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। যদি প্রগনোসিসের দিক থেকে বলেন যে কি কতটা খারাপ বা কতটা ভালো, যে সব থেকে খারাপ যদি কোনো ব্রেস্ট ক্যান্সার হয় বা কোনো টাইপ এর ব্রেস্ট ক্যান্সার হয়, সেটা হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। কিন্তু ভালো জিনিস এটা যে তাতে কিন্তু মাত্র 10 থেকে 15%ই পেশেন্ট আক্রান্ত হয়, অধিকাংশ কিন্তু 70% কিন্তু হরমোন পজিটিভ। তো ট্রিপল নেগেটিভ ইজ দি ওয়ার্স্ট টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার যদি বলা হয়, সেটা ওয়ার্স্ট টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার। নেক্সট যেটা, যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন টাইপস হয়। এখন নতুন এগুলো টাইপসগুলো, এগুলো আগে ছিল না। যেমন বেজাল লাইক 1, বেজাল লাইক 2, কিছু ক্লডিন লো, কিছু এমএসআই এক্সপ্রেসড ইমিউনো ফেনোটাইপ যেগুলো, এবং তার থেকেও বড় কথা আরেকটা অ্যান্ড্রোজেন রিসেপ্টর পজিটিভ যেগুলো আছে সেগুলো। এগুলো আমাদের বিভিন্ন স্লাইডে পিছনে আপনারা দেখতেও পাবেন যে বিভিন্ন রকমের যে টাইপগুলো, এই টাইপগুলো সাধারণত ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন টাইপস বলা হয়। এগুলো কেন এলো? ট্রিটমেন্টের উন্নতির জন্য এগুলো এসছে। দেখা যাচ্ছে যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারেরও সবগুলো ধরন সমান নয়। কেন কি ট্রিপল নেগেটিভের মধ্যেও যদি ধরে নিন যেগুলো ইমিউন মডুলেটরি টাইপ, যেখানে দেখা যায় যে ইমিউনোথেরাপি ভালো কাজ করে, সেইটা একটি টাইপ। সেই টাইপটাতে খুব ভালো কাজ হয় এবং তাদের এফেক্ট ভালো এবং তাদের লংজিভিটি ভালো, সেটা একটা টাইপ। তো সেই টাইপের জন্য এখন এইসব বিভিন্ন রকমের সাব টাইপিং অফ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এসছে। যদিও আমরা খুব একটা ট্রিটমেন্টের এখনো এই টাইপ সাব টাইপ নিয়ে আমরা ট্রিটমেন্ট করি না বা অতটা দেখি না, কিন্তু স্টিল পরবর্তীকালে হয়তো এই সাব টাইপ নিয়েও আরও আলোচনা হবে বা আমরা ট্রিটমেন্টের উন্নতি দেখতে পাবো, সেটা এক। নেক্সট হচ্ছে ট্রিপল নেগেটিভের আর একটা বৈশিষ্ট্য কি, যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অনেক সময় জেনেটিক হতে পারে বা তাদের মধ্যে BRCA বলে যে মিউটেশনটা, সেটা পজিটিভ আসতে পারে। তো ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার মাইট বি জার্মলাইন BRCA মিউটেশন পজিটিভ। সেটাতে সুবিধাটা কি, আগের দিনও বলেছিলাম যে ব্রাকা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিছু ওষুধ তাদের ক্ষেত্রে কাজ করতে পারে এবং সেটাতে পেশেন্টরা অনেক দিন ভালো থাকে। তো এটা হচ্ছে আর একটা জিনিস যেটা আমরা ট্রিপল নেগেটিভেতে দেখি। নেক্সট যদি জিজ্ঞেস করা হয় যে ট্রিটমেন্ট কীরকম করে ডিফার করে, যে আমরা একটা হরমোন পজিটিভের ট্রিটমেন্ট দিলাম আর ট্রিপল নেগেটিভের ট্রিটমেন্ট দিলাম। ট্রিপল নেগেটিভে কিন্তু দে আর হাইলি কেমো সেন্সিটিভ, মানে কেমোথেরাপি ইজ দি ব্যাকবোন অফ ট্রিটমেন্ট ফর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার।
কি ধরনের কেমোথেরাপি, প্ল্যাটিনাম ড্রাগস যেটা বলা হয়, প্ল্যাটিনাম ড্রাগস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস ফর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। তাছাড়া যেটাকে পার্প ইনহিবিটর বলা হলো সেটা। এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে দেখা যায় যদি PDL1 বলে একটা স্কোর করা হয়, মানে PDL1 ইজ এ মার্কার, বায়োমার্কার, যদি PDL1 খুব বেশি থাকে সেক্ষেত্রে ইমিউনোথেরাপি পেমব্রোলিজুম্যাব বা কেট্রুডা নামে পাওয়া যায়, সেটার রোল দেখা গেছে এবং সেটাকে ইউজ করা হয়। ইভেন মেটাস্ট্যাটিক বা স্টেজ 4 ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার সেকেন্ড লাইন ফার্স্ট লাইনেও ইউজ করা হয়। সেই জন্যই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ইজ হাইলি কেমোসেনসিটিভ। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারেতে কিন্তু ইমিউনোথেরাপির রোল আছে। এখন তো বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে হয়, আপনার PDL1 পজিটিভ হোক চাই না হোক, ইমিউনোথেরাপি শুড বি গিভেন। ট্রিটমেন্টের দিক থেকে যদি জিজ্ঞেস করা হয়, ট্রিটমেন্টের দিক থেকে কি চেঞ্জ হতে পারে, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যদি 2 সেন্টিমিটারের বেশি সাইজ হয়, অন প্রেজেন্টেশন, যে রোগটা কোথাও ছড়ায়নি, 2 সেন্টিমিটারের বেশি টিউমার সাইজ, সেক্ষেত্রে আমাদের প্রথম শুরু করা উচিত কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে। যে 8টা সাইকেল 6 মাস, অ্যারাউন্ড 6 মাসের কাছাকাছি কেমোথেরাপি প্লাস ইমিউনোথেরাপি দেওয়ার পর তারপরে তাকে সার্জারি করা হয় এবং দেখা যায় বেশিরভাগ সময় তাদের কমপ্লিট রেসপন্স হওয়ার চান্স কিন্তু খুব বেশি। যদি কমপ্লিট রেসপন্স হয় তাদের দেখা গেছে যে তাদের কিন্তু সার্ভাইভালও বেশি, তাদের পরবর্তীকালে রোগ ফেরত আসার চান্স বেশি। তো আমাদের যে যত টার্গেট বা যত যা ট্রিটমেন্ট মডালিটিসের যা চেঞ্জ, সেটা কিন্তু মোস্টলি টার্গেটিং দিস কমপ্লিট রেসপন্স। আপনি কমপ্লিট রেসপন্স যদি পান সেক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালো কথা এবং ভালো জিনিস। আমরা আগের দিন একটা কথা, এখন একটা মানে বিভিন্ন জায়গায় প্রচারের মধ্যেও আসছে। গত সপ্তাহে আমি তন্ময়কে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে ক্যান্সারের চিকিৎসাটা শুরু হয়। খুব সুন্দর করে তন্ময় বুঝিয়েছিলেন যে সব ক্ষেত্রে অপারেশন নয়, যখন যেটা দরকার ঠিক সেভাবে করা হবে। একজন মেডিকেল অনকোলজিস্ট বা একটা টিউমার বোর্ড যদি বসে, সব থেকে ভালো হয় তারা ডিসাইড করবেন প্রথমে সার্জারি, প্রথমে কেমো, প্রথমে রেডিয়েশন, কি প্রথমে দেওয়া হবে। তো একটা দেখা যাচ্ছে একটা প্রচারে চলে আসছে যে সার্জারির কোনো দরকারই নেই। এটা আমার চোখে পড়লো, সেই জন্য একটু বলা দরকার। আমাদের তো ইউটিউবেও আপনারা প্রোগ্রামগুলো পেয়ে যাবেন, ডক্টর তন্ময় মণ্ডল দিয়ে সার্চ করলে প্রোগ্রামগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। সেখানে তন্ময় প্রোটোকলটা বলে দিচ্ছেন। এমন নয় যে সার্জারি কিছু করতেই হবে না, যেখানে প্রয়োজন মানুষকে বাঁচানোর জন্যে সেখানে তো সার্জারি লাগবেই। ক্যান্সার চিকিৎসায় সারা পৃথিবীতে এরকম কথা কোথাও বলা আছে কিনা আমার জানা নেই যে সার্জারি লাগবে না, আমরা ওষুধেই চিকিৎসা করে দেবো, বা ইমিউনোথেরাপি, আরও নানা এডিসি, এখন যে সমস্ত জিনিসগুলো আসছে, এটা বলা যুক্তিযুক্ত কিনা হঠাৎই আমার চোখে পড়লো এবং আমার মনে হলো এটা বলাটা বোধহয় ঠিক নয়। না, এই কথাটা কিন্তু এখনো ভুল। সার্জারি ইজ দি মেইন স্টে অফ ট্রিটমেন্ট। কেন কি সার্জারি ছাড়া কিন্তু চিকিৎসা হবে না। ব্রেস্ট ক্যান্সার যদি সেরে যাওয়ার মতন হয়, যদি কোনো জায়গায় না ছড়িয়ে থাকে, সার্জারি ইজ দি মেইন স্টে অফ ট্রিটমেন্ট। সার্জারি ছাড়া কিন্তু চিকিৎসা হবে না, অন্তত আজকের দিন অবধি এরকম কোথাও প্রমাণ নেই। সেই সার্জারিটা ব্রেস্ট বাঁচিয়ে হতে পারে, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি হতে পারে, টোটাল ম্যাস্টেকটমি হতে পারে, কিন্তু যে জিনিসটা যে সার্জারি কিন্তু মাস্ট। এবারে সার্জারি পজিশনিংটা এখানে আমার একটা প্রশ্ন থাকবে। এখন বলে না, 2017-18তেই বেশ কিছু লেখাপত্র প্রকাশিত হয়েছিল কন্ট্রাল্যাটারাল প্রোফাইল্যাক্টিক ম্যাস্টেকটমি। তো দেখা যাচ্ছে মহিলারা বেশ কিছু আমেরিকার মতো দেশে তারা বেশি সচেতন, তারা বলছেন না বাবা, কবে আমার সেকেন্ড ব্রেস্ট কি হবে না হবে আমি সার্জারি করে বাদ দিয়ে দিই। কিন্তু তুমিও বলেছো, তারাও বলছেন যে ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া মানেই যে আপনি ক্যান্সার মুক্ত হয়ে গেলেন এমনটা নয়, আর ব্রেস্ট কনজারভেশন করলেই যে বেশি দিন বাঁচবেন না তারও কোনো প্রমাণ। এবং আমি যে পেপারগুলো দেখলাম তাতেও কিন্তু ঠিক এই একই কথা বলা হচ্ছে। না, এটা কিন্তু সঠিক যে আমাদের কিন্তু ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং টোটাল ম্যাস্টেকটমি দুটোর কিন্তু আউটকাম সেম। মানে এরকম নয় যে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করলে সেই ব্রেস্টে ফেরত আসার চান্স বেশি, আর টোটাল ম্যাস্টেকটমি করে দিলে সেই ব্রেস্টে ফেরত আসার চান্স কম। এই কথাটা কিন্তু খুবই ভুল। এটা ট্রায়াল বিভিন্ন স্টাডিতে প্রমাণিত যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং টোটাল ম্যাস্টেকটমি দুটোর আউটকামস আর সেম, দুটোতে কিন্তু সেম আউটকামস। আর একটা যে কথা, যেটা কন্ট্রাল্যাটারাল ব্রেস্ট, যে অপোজিট সাইডের ব্রেস্টটাকে নিয়ে আমরা যেটা বলছিলাম যে ম্যাস্টেকটমি অনেকে করে নেয়, সেটা কিন্তু অনলি আছে সেটা হচ্ছে যদি ব্রাকা পজিটিভ হয়, যে আমাদের যদি পেশেন্ট, যিনি পেশেন্ট ওনার যদি BRCA মিউটেশন পজিটিভ থাকে, সেক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল ম্যাস্টেকটমি ইজ অ্যাডভাইজেবল, প্রোফাইল্যাক্টিক ম্যাস্টেকটমি।
তার কারণ ওনার ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে এবং এই পেশেন্টরা কিন্তু ট্রিপল নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি বললাম, ব্রাকা মিউটেশন ইজ মোর কমনলি সিন ইন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। সেই জন্যই যদি ট্রিপল নেগেটিভ থাকে আমাদের এমনিও ব্রাকা টেস্ট করানো উচিত, এবং যদি ব্রাকা পজিটিভ বেরোয় বা জার্ম লাইন ব্রাকা পজিটিভ বেরোয় সেক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল ম্যাস্টেক্টমি ইজ অ্যাডভাইজেবল। এটা ওদের ওখানে যে পেপারটা আমার কাছে এসছে তাতে দেখা যাচ্ছে সাইকোলজিক্যালি মহিলারা, তারা ব্র্যাকা থাক বা না থাক, তারা বলছেন না, আমাদের ম্যাক্সিমামই বলছেন যে আমরা ভালো থাকবো, বেঁচে থাকবো, সুতরাং আমরা কন্ট্রাল্যাটারালে যাই। তারা কিন্তু বিআরসি এর কথা, মানে বিআরসি অনেকে নেই হরমোন পজিটিভ, তাও করে নিচ্ছে না। এইটা কিন্তু এখন আর একটা হচ্ছে ওদের ওখানে নানা রকম প্রসেসিস এখন খুব ভালো এগুলো এসছে, তার ফলে সে তার সৌন্দর্য বলো বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো অনেকটা ফুলফিলড হয়ে যাচ্ছে বলেই তারা আরো বেশি করে চাইছে। এটা নিয়ে যদিও আমাদের ইন্ডিয়াতে এখনো প্র্যাকটিস ওরকম নয়, আমরা ইন্ডিয়াতে কিন্তু স্টিল কন্ট্রাল্যাটারাল প্রোফাইল্যাকটিক ম্যাস্টেক্টমি অনলি অ্যাডভাইজেবল ফর ব্রাকা পজিটিভ। তা না হলে জেনারেলি আমরা কিন্তু মানে যে কমন মেন বা কমন পেশেন্টদের মধ্যে এটা কিন্তু অ্যাডভাইস করি। ব্লাড লস, নানা রকম অসুবিধা, দিস ইজ নট অ্যাডভাইজেবল। এখন অবধি কোনো গাইডলাইনেও এখনো আসেনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এগুলো ট্রায়াল পারপাসে বা এরকম স্টাডি পারপাসে কিছু হতে পারে, কিন্তু এখনো ইটস স্টিল নট ইন দি গাইডলাইন টু গো ফর কন্ট্রাল্যাটারাল ম্যাস্টেক্টমি ফর ইভেন এ ব্রাকা নেগেটিভ হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের ক্ষেত্রে কিন্তু নয়। সেটা আমরা সাধারণত রিকোয়েস্ট করি, রেকমেন্ড করি। মনে হয় আমার দেশ এইসব দিক থেকে অনেকটাই এগিয়ে আছে, বিশেষ করে এই ধরনের রিসার্চের ক্ষেত্রে। ওরা তো মানে আমেরিকার সিস্টেমটা যারা জানেন তারা জানেন, মানে সেখানে যেটা চলছে চলছে, যারা করতে পারছেন, যারা পারছেন না একেবারেই কিছু পারছেন না। ঠিক, ইন্স্যুরেন্স না থাকলে তাদের পক্ষে করাও সম্ভব নয়, খরচ সাপেক্ষ ব্যাপার একদম। তো আমরা ট্রিটমেন্ট সম্পর্কে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি পিছনে আপনারা ইয়েতে দেখতে পাবেন যে যদি 2 সেন্টিমিটারের ওপরে টিউমার থাকে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, প্রথমে কেমোথেরাপি দেওয়া উচিত এবং তারপরে আমাদের সার্জারি করা উচিত এবং পরবর্তীকালে রেডিয়েশন এবং একটা ট্যাবলেট দেওয়ার দরকার হতে পারে। যদি তার ব্রাকা মিউটেন্ট থাকে বা ব্রাকা পজিটিভ থাকে সেক্ষেত্রে ওনাকে অ্যাডজুভেন্ট ওলাপারিব বলে একটা ট্যাবলেট দেওয়া হয় একটা ডিউরেশনের জন্য, এবং যদি রেসিডুয়াল ডিজিজ থাকে সেক্ষেত্রে তাকে ক্যাপসিটাবিন বলে একটা ট্যাবলেট দেওয়া হয় 6 মাসের জন্য। তো সেই জিনিসটাও কিন্তু এখন স্টাডির মধ্যে আছে। আর অ্যাডভান্সড কেসেতে, অ্যাডভান্সড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারেতে যখন আমরা ট্রিটমেন্ট করি, PDL1 স্কোর যেটাকে বললাম, যদি PDL1 10-এর ওপরে থাকে, PDL1 স্কোরটা যদি মোর দেন 10 হয় সেক্ষেত্রে ইমিউনোথেরাপি প্লাস কেমোথেরাপি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। আর যদি PDL1 নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, কেমোথেরাপি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। ইন এনি কেস যদি BRCA1 বা BRCA2 মিউটেটেড থাকে সেক্ষেত্রে ওলাপারিব অর কেমোথেরাপি may be given, but olaparib is preferred for that segment of population বা সেই পপুলেশনটাকে যাদের ব্রাকা মিউটেড থাকে। অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে ফার্স্ট লাইন ওলাপারিবের কিন্তু রোল আছে বিভিন্ন স্টাডির মাধ্যমে। এখন এত টাং টুইস্টিং শব্দ সাধারণ মানুষ বুঝতে পারবে না, কাজেই যতটা সহজ করে বলা যায়। প্রথমে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারটা আরেকটু ইলাবোরেটলি। তো তাহলে আমরা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার নিয়ে যে কয়েকটা লাইন আমাদের টেক হোম মেসেজ যদি বলা হয় যে কি আমাদের জেনে রাখা উচিত। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার মানে কি, যার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হার্টোনিউ রিসেপ্টর নেগেটিভ, সেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। কত পার্সেন্ট পেশেন্টদের মধ্যে দেখা যায়? অ্যারাউন্ড 10 to 15% অফ দি পেশেন্টের ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের জার্ম লাইন ব্রাকা পজিটিভ হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। যদি কারোর ক্ষেত্রে জার্ম লাইন ব্রাকা পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক ম্যাস্টেক্টমি করার একটি রোল আছে এবং করা উচিত। রোগটা যদি কোনো জায়গায় না ছড়ায়, মোর দেন 2 সেন্টিমিটার টিউমার উইচ ইজ নন মেটাস্ট্যাটিক, কোনো জায়গায় স্প্রেড করেনি, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টের মধ্যে প্রথমে কেমোথেরাপি প্লাস ইমিউনোথেরাপি ফলোড বাই সার্জারি, তারপরে আমাদের রেডিওথেরাপি অ্যান্ড ট্যাবলেটস। যদি তাদের ব্রাকা মিউটেশন পজিটিভ থাকে সেক্ষেত্রে ওলাপারিব বলে একটি ট্যাবলেট কিছুদিনের জন্য দেওয়া হয়। অ্যাডভান্সড কেস বা মেটাস্ট্যাটিক কেস বা স্টেজ 4 পেশেন্ট যার ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যদি তাদের PDL1 ভেরি স্ট্রংলি হাই থাকে, মোর দ্যান 10 থাকে, ইমিউনোথেরাপি প্লাস কেমোথেরাপি ইজ দি ট্রিটমেন্ট। যদি তাদের ব্রাকা মিউটেশন পজিটিভ থাকে সেক্ষেত্রে ওলাপারিব অর পার্প ইনহিবিটর ইজ দি ট্রিটমেন্ট। যদি তাদের PDL1 নেগেটিভ থাকে বা
10-এর তলায় থাকে এবং ব্রাকাও যদি নেগেটিভ থাকে, কেমোথেরাপি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। এগুলো হচ্ছে টেক হোম মেসেজ। কিন্তু মেন কথা হচ্ছে যে যতগুলো ব্রেস্ট ক্যান্সার দেখা যায় তার মধ্যে ইটস দি লেস কমন সাবটাইপ, যে খুব কম সংখ্যক পেশেন্টদের কিন্তু ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। ইটস অ্যান অ্যাগ্রেসিভ ফেনোটাইপ অফ ব্রেস্ট ক্যান্সার, এটা একটু খারাপ ধরনের ব্রেস্ট ক্যান্সার। কিন্তু এটারকে চিকিৎসা করার জন্য নতুন নতুন আরও উপায় আসছে, নতুন নতুন ড্রাগস আসছে। হয়তো পরবর্তীকালে দেখবেন আরও নতুন, ফার্স্ট লাইনে তো আপনাকে ইমিউনোথেরাপি বললাম, সেকেন্ড লাইন দেখবেন স্যাসিটুজুম্যাব বলে একটা ওষুধ আছে, আরও বিভিন্ন নতুন ওষুধ অন দি পাইপলাইন। তো সেক্ষেত্রে ট্রিপল নেগেটিভেরও ফিউচার ইজ নট সো গ্রিন। ইটস লেস কমন সাবটাইপ, ইটস অ্যান অ্যাগ্রেসিভ সাবটাইপ, দ্যাট ইজ রাইট। বাট হ্যাঁ, ওদেরকেও ট্যাকেল করার জন্য নতুন নতুন ট্রিটমেন্ট ড্রাগস আসছে, সো দ্যাট দ্য মেন গোল ইজ টু ইমপ্রুভ দি লাইফ স্প্যান, ইমপ্রুভ দি কোয়ালিটি অফ লাইফ, ইমপ্রুভ দি ওভারঅল সার্ভাইভাল। জিন্দগি বড়ি হনে চাইয়ে, লম্বি নেই। তা তোমরা সেই জীবনটাকে বড় করার জন্য যা যা করা দরকার সব করছো। আর যে পরীক্ষাগুলোর কথা আমরা শুনলাম সেগুলো কলকাতা শহরে মোটামুটি উপলব্ধ। যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো মোটামুটি আমরা কলকাতা শহরে সবই করি। যদি জিজ্ঞেস করেন ডায়াগনোসিসের জন্য মোস্টলি হচ্ছে বায়োপসি অ্যান্ড পেট স্ক্যান, সেটা কিন্তু কলকাতাতে হয়। এবং এই যে নতুন টেস্টগুলো ব্রাকা এবং PDL1 এগুলোও কিন্তু কলকাতা শহরে হয়। অতএব এটা বিরাট কিছু, এটা উপলব্ধ। আর পেট স্ক্যানটা একটু খরচ সাপেক্ষ, সেক্ষেত্রে তুমি আগের দিন বলেছিলে যে 3টে সিটি যদি পেট স্ক্যান না করা যায় কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে স্টেজিং হিসেবে আমরা সিটি থোরাক্স, সিটি অ্যাবডোমেন এবং তার সাথে একটা বোন স্ক্যান, এই 3টে ইজ ইকুইভ্যালেন্ট টু আ পেট স্ক্যান। তাতে খরচটা অনেকটাই কমে যায়, পেশেন্টের ঘাট থেকে একটু অর্থনৈতিক বোঝাটা একটু হালকা, অবশ্যই সেটা একটা তো ভালো লক্ষণ। আর যেটুকুনি আমরা শুনলাম, তন্ময় যেভাবে আপনাদেরকে চমৎকারভাবে বোঝালেন, তাতে মাত্র 15%, 10 থেকে 15% বিরল প্রজাতির ক্যান্সার এবং ওই BRCA1 BRCA2 দুটো জিন তার মিউটেশনও হতে পারে। এবং এইটাতে একটু সাবধান সচেতন হওয়া বাড়িতে কারোর থাকলে সম্ভাবনাটা বেড়ে যায় একদম। আমি যেটুকু বুঝলাম আর কি, তন্ময় মিউটেশনের কথাটা বললেন, তাহলে মা মাসি বা পরিবারে কারোর থাকলে পরবর্তী প্রজন্মে সেটা বাহিত হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে। সুতরাং এইটা একটু পরীক্ষা করে নিতে পারলেও ভালো হয়। যদিও BRCA1 পজিটিভ মানেই যে ক্যান্সার হবে, মানে ট্রিপল নেগেটিভ ক্যান্সার হবে, তার কোনো মানে নেই। কাজেই এটাও মানে আমরা মেসেজটা দিতে চাইবো যে আপনারা মোটেই ঘাবড়ে যাবেন না, কিন্তু জেনে রাখাটা তো ভালো যে আপনার এরকম একটা আপনি বাহক, BRCA1 এর বাহক, কিন্তু তার মানে এই নয় যে সেটা আপনার ক্ষেত্রেও ক্যান্সার কারক হয়ে দাঁড়াবে। সেটা কিন্তু নাও হতে পারে। মাত্র 10 থেকে 15% কথা তন্ময় বলেছেন। তাদের ক্ষেত্রে এটা একটু বিরল প্রজাতির, তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু হলেও সেটাকে প্রায় নিরাময়ের দিকে নিয়ে যাওয়া সম্ভব। শুধু একটাই কন্ডিশন, আর্লি ডিটেকশন। কারণ এই BRCA1টা থাকলে যদি আপনি মানে বাড়িতে কারোর থেকে থাকে এবং যদি BRCA1 পজিটিভ হন বা নেগেটিভ হন, যাই হন না কেন, একটু সচেতন হলে বোধহয় ভালো প্রথম থেকেই। এটা ঠিক, এইটা কিন্তু একদম আমাদের মনে রাখা উচিত যে কারোর যদি BRCA1 বা BRCA2 মিউটেটেড থাকে, উনি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হবেই এইটুকু কিন্তু কোথাও লেখা নেই। উনি কিন্তু হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারও হতে পারে। অতএব এই কথাটা ভুল যে BRCA পজিটিভ হলেই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হতে হবে, দিস ইজ রং, দিস ইজ নট দি মেসেজ। দেখা গেছে যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হলে BRCA পজিটিভ হওয়ার চান্সেস আর হাই। দি অপোজিট ইজ নট ট্রু, যে আপনার BRCA পজিটিভ হলো মানেই যে আপনার ট্রিপল নেগেটিভ হবে সেটা নয়। অতএব আপনার যদি ফ্যামিলিতে কারোর থাকে এবং আপনি জেনেটিক টেস্টিং করতে গিয়ে দেখলেন যে আপনার একটা BRCA মিউটেশন আছে, হয়তো আপনার ক্যান্সার হয়নি, আপনি জেনেটিক টেস্টিং করতে গিয়ে দেখলেন এবং দেখা গেল যে আপনার BRCA পজিটিভ, তার মানে এটা ভাবার নেই যে আমার যখন ব্রেস্ট ক্যান্সার হবে তাহলে আমার সেই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারই হবে, যেটা খুবই খারাপ। সেটা কিন্তু একদম ভুল। আপনার কিন্তু হরমোন পজিটিভ হার্টুনেও নেগেটিভ হলেও হতে পারে বা কিছু নাও হতে পারে। ব্রেস্ট ক্যান্সার যে হবেই তার কোনো গ্যারেন্টি নেই। অতএব BRCA মিউটেশন থাকলেই যে সেটা একদম ভয়ঙ্কর জিনিস সেরকম কিন্তু নয়। কিন্তু মেন থিম আর্লি ডিটেকশন, দ্যাট ইজ দি মেন গোল। আমাদের সবার টার্গেট আর্লি ডিটেকশন, সো দ্যাট এ কমপ্লিট কিওর ক্যান বি অ্যাচিভড। আমাদের সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। সব জায়গায় এই মেসেজটা যায়, বিভিন্ন ব্রেস্ট ক্যান্সার মান্থ থেকে শুরু করে, ব্রেস্ট ক্যান্সার ডে থেকে শুরু করে, অ্যাওয়ারনেস ডে থেকে শুরু করে, সব জায়গায় মেসেজ যায় আর্লি ডিটেকশন, স্ক্রিনিং, আর্লি ডিটেকশন ফর ব্রেস্ট ক্যান্সার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ ফর এনি ফোরাম। একদম, আমার মনে হয় যে কোনো রোগের ক্ষেত্রেই আর্লি ডিটেকশন করার জন্য তাড়াতাড়ি আসাটা খুব দরকার।
ক্যান্সার নয় তো একটা মারাত্মক জীবনহানিকর প্রাণান্তকর অসুখ, সেক্ষেত্রে তো আরও বেশি সচেতন হওয়া, যেটা ডক্টর তন্ময় বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। BRCA1 থাকা মানেই মাথায় আকাশ ভেঙে পড়া নয়। বহু ক্ষেত্রে জিন কখন ডমিনেন্ট, কখন রিসেসিভ, কখন সে তার খেল দেখাতে শুরু করবে, কখন তার মিউটেশন হবে, এগুলো খুব সহজে বোঝা মুশকিল। কিন্তু পরীক্ষাতে যদি ধরা পড়ে যে আপনি BRCA1 পজিটিভ বা BRCA2 পজিটিভ, আপনাকে শুধু একটু যত্নবান হতে হবে নিজের প্রতি। তন্ময় খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে অঙ্গটা তো আপনাদের নিজেদের, স্তন একটা সুপারফিশিয়াল অঙ্গ, এটা তো গল ব্লাডার নয় যে শরীরের ভেতরে প্রায় কিছুই বুঝতে পারা গেল না যখন ধরা পড়ল। স্তনে কোনো রকম অসঙ্গতি, কোনো রকম লাম্প, কোনো রকম ডিসচার্জ, আমরা দেখুন নিচে স্ক্রলে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি, সঙ্গে সঙ্গে তন্ময় অথবা কোনো একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে শীঘ্র, মানে আমরা বলবো যত তাড়াতাড়ি, যদি আজকে হয় আজকে বুঝতে পারেন, আপনি কালকেই চলে আসুন এবং নিঃসন্দেহ নিশ্চিন্ত হন যে না, এটা খারাপ কিছু হবে না। এবং এখন কিন্তু দেখা যায় বেশ কম বয়সী মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এইটাও একটু বলা যে আমার তো বলে দিয়েছেন যে 35 বছরের আগে দেখার দরকার নেই, কিন্তু 35 বছর কেন, আমি কেন 20 বছর, 21 বছর, 22 বছর থেকে সচেতন হব না বা ডাক্তারবাবুর কাছে আসবো না, বিশেষ করে যদি বাড়িতে কারোর থেকে থাকে। তো আমরা যেটা বলি যে ফ্যামিলি হিস্ট্রি যদি স্ট্রংলি পজিটিভ থাকে, যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসে যদি থাকে, সেক্ষেত্রে বাড়িতে তারা ওই পেশেন্টদেরকে তাড়াতাড়ি আসাটা উচিত। ফ্রম দি এজ অফ 20 অনওয়ার্ডস অনলি দে শুড অ্যাটলিস্ট আন্ডারগো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে কোনো পরিকাঠামো লাগে না, কিচ্ছু লাগে না, নিজের জাস্ট মোটিভেশন লাগে। যদি একজন কেউ নিজে মোটিভেটেড থাকে ফর ডুইং এ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ক্রিনিং মেথড। যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন এবং যদি কোনো সময় কোনো ব্রেস্টের লাম্প ফিল করেন, she should attend the primary care physician as soon as possible। কারণ কি, আগেও বলেছি এখনো বলছি, মেজরিটি অফ দি ব্রেস্ট লাম্প, 80% অফ দি ব্রেস্ট লাম্প ইজ নট ক্যান্সারাস, ইটস নন ক্যান্সারাস, ইটস বিনাইন। সেজন্যই লাম্প মানেই ভয় করার কিছু নেই। এবং হ্যাঁ, আমরা আজকে দিনে তাড়াতাড়ি ডিটেকশন করি, অনেকে সচেতনতা বেড়েছে বলে হয়তো এখন ইয়াং ফিমেলসদের মধ্যেও দেখা যাচ্ছে ব্রেস্ট লাম্প হলেই আগে আগে চলে আসছে। সেই জন্য আমরা ইয়াং ফিমেলসদের মধ্যেও দেখবেন ম্যামোগ্রাফি, USG ব্রেস্ট, MRI অফ দি ব্রেস্ট, তাদের ইনসিডেন্স অনেক বেড়ে গেছে, করার ইনসিডেন্স, এই যে ইনভেস্টিগেশনের ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে তারা বেশি সচেতন হয়েছে এবং আমরা চাই যে এটা আরও বেশি সচেতন হোক, প্রত্যেক মহিলারা যেন সচেতন হয় আরও কম এজেতে, যাতে আগের থেকেই তারা চালু করতে পারে রিগার্ডিং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যাতে কিছু যদি কখনো মনে হয় দে শুড অ্যাটেন্ড দি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে। একটু হাঁটা চলা, খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হলে, আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি লেখা আমার কাছে এসছে, আমি পড়ছিলাম, তারা বলছেন সপ্তাহে 7 ঘন্টার বেশি যে মহিলা হাঁটবেন তিনি 14% তার সম্ভাবনা কম থাকবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার, রাদার দেন যিনি 3 ঘন্টা বা 2 ঘন্টা সপ্তাহে হাঁটাচলা করছেন। মানে তারা বলছেন হাঁটাটাই সর্বোত্তম ব্যায়াম। ইভেন অন্য বিভিন্ন রোগ তো সে দূরে রাখবেই, এমনকি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে 14% অবধি তারা দেখিয়েছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমরা বিশ্বাস করতে পারি, মানে তারা খুব একটা আজে বাজে তথ্য দেয় না। 14% অবধি যদি সপ্তাহে 7 ঘন্টা, মানে 7 দিনে 7 ঘন্টা বা তার বেশি আপনাকে হাঁটতে হবে, তারা বলে দিয়েছেন ব্রিস্ক ওয়াকিং, মানে হাঁটাটা হবে একটু ঘাম ঝরানো, তাতে ব্রেস্ট ক্যান্সারকে 14% ঠেকানো যাচ্ছে, তাদের গবেষণায় এটা পাওয়া গেছে। তো আমরা প্রত্যেক দিনই এরকম নতুন নতুন তথ্য তো নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের সচেতন করাটা বা আরও তাড়াতাড়ি রোগটাকে ধরা এবং চিকিৎসা করা, তাতে এই ভয়টা কেটে যাবে যে ক্যান্সার হলেই মৃত্যু, এটা নয়। ক্যান্সার মানে বেঁচে থাকা, আরও ভালোভাবে বেঁচে থাকা। আজকের মতো বিদায়, নমস্কার। আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময়। সকলে খুব ভালো থাকবেন এবং যে কোনো রকম অসঙ্গতি বুঝতে পারলেই সরাসরি তন্ময়কে একটা ফোন করে নেওয়া, তার কাছে হাজির হয়ে যাবে। নমস্কার।